সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট 2024 সেই কোটা আন্দোলন দিয়ে শুরু, আর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈর শাসকের পতন দিয়ে শেষ। এই সফলতা একদিনে আসেনি। শত শত প্রাণ, তাজা রক্ত আর বুকের ভেতর অদম্য সাহস নিয়ে যারা বলেছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এই সফলতা সে সকল গেরিলাদের। পয়লা জুলাই থেকে 5ই আগস্ট 2024 বাংলাদেশের আরেকটি ইতিহাস। এই ইতিহাস মাথা উঁচু করে দাঁড়াবার, শেকল ভাঙার। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়। পরবর্তীতে এটাই হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের 16 বছরের শাসনের পতনের ইতিহাস, শেখ হাসিনার পালানোর ইতিহাস। জুলাইয়ের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে 4 জুলাই পর্যন্ত দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের শ্রেণীকক্ষে পাঠদান ও ক্লাস বর্জন কর্মসূচি দেয়া হয়। 5 জুলাই আসে ছাত্র ধর্মঘটের ঘোষণা। 7 জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত ঢাকা অচল হয়ে পড়ে। 11 জুলাই পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এমন সময় খবর আসে কুমিল্লাতে শিক্ষার্থীদের উপর হামলা করেছে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ধীরে ধীরে ক্ষোভে ফুঁসে উঠতে থাকে সারা দেশের শিক্ষার্থীরা। 14 জুলাই দাবি মানতে রাষ্ট্রপতিকে 24 ঘন্টা সময় দিয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। 12 জনের একটি দল মহামান্য রাষ্ট্রপতির বঙ্গভবনে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি। মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতি দ্রুত আমাদের যে মেসেজটি, আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবেন। ওই দিন সন্ধ্যায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন শেখ হাসিনা। সেদিন শেখ হাসিনা ছাত্রছাত্রীদের নিয়ে রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করেন। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার এই বক্তব্য আগুনে ঘি ঢালল। রাতেই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। পরের দিন 15 জুলাই শিক্ষার্থীদের এই আন্দোলনকে ক্যাশ করে আওয়ামী লীগ। এদিন শেখ হাসিনা ছাত্রছাত্রীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন তারা নিজেরা নিজেদেরকে রাজাকার বলতে লজ্জাও লাগে না। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এই রাজাকারদের উচিত জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। মূলত এরপরেই ভয়ঙ্কর রূপ নেয় ছাত্রলীগ। দফায় দফায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়
ছাত্রলীগ পুরা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমত অবস্থায় রংপুরে পুলিশ খুব নিকট থেকে গুলি করে নিরস্ত্র আবু সাইদ। আবু সাইদের এই মৃত্যু ছিল খুবই মর্মান্তিক, বিভৎস ও ভয়ঙ্কর, যা দেখে কেউ ঠিক থাকতে পারেনি। এ সময় আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি যোদ্ধার অনুপ্রেরণায় পরিণত হয় আবু সাইদ। আন্দোলনকারীদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। বিভিন্ন পেশার মানুষ যুক্ত হয় আন্দোলনে। চাকরিজীবী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি ঢাকার রিক্সা চালক মামারাও যোগ দেয় আন্দোলনে। তৈরি হয় গ্রাফিতি। ছাত্ররা লেখাপড়া করে তারা তাদের ভিত্তিক চাকরি হবে, ভিত্তিক চাকরি অবশ্যই হবে, কিন্তু সেটা বিবেচনার মধ্যে দিয়ে নিতে হবে। বাংলার একজন প্রধানমন্ত্রী হলে তিনি যদি কোটা আন্দোলনকারীদের পুলিশাত করে দিতে পারেন যে তারা রাজাকার, আমি বলবো, আমরা বলবো, ওই বাংলার প্রধানমন্ত্রী হলেন স্বাধীন বাংলার নব্য রাজাকার। শিক্ষার্থী ও আন্দোলনকারীদের চাঙ্গা রাখতে ও মনোবল বাড়াতে তৈরি হয় বেশ কিছু গান, যে গান শুনলে রক্ত হিম হিম করে। র্যাপার হান্নানের আওয়াজ উঠা বাংলাদেশ, সেজানের কথা কম ও মৌসুমীর দেশটা তোমার বাপের নাকি। এই গানগুলো যেন গান নয়, স্বৈরাচারের বিরুদ্ধে শব্দ বোমা। এরপর একে একে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগও দেয় মরণ কামড়। সাথে যুক্ত হয় শেখ হাসিনার অনুসারী পুলিশ ও অন্যান্য বাহিনী। কিন্তু যতই আওয়ামী লীগের অত্যাচার বাড়ে, তার চেয়েও বেশি গুণ বাড়তে থাকে প্রতিরোধ। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি যায় না। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। টিয়ার গ্যাস, গুলি কোনো কিছুই রুখতে পারেনি আমাদের তরুণ সমাজকে। গেরিলার মতো প্রতিরোধ করেছে মরণের ভয় না করে। মীর মুগ্ধ একজন প্রতিভাবান তাজা প্রাণ। আন্দোলনকারীদের কষ্ট লাঘবে নিজে পানি দিয়েছেন সহপাঠীদের, আর শেষ পর্যন্ত নিজে হেরে গেছেন মৃত্যুর কাছে। রয়ে গেছে তার সেই পানি লাগবে পানি এই কথাটি, থাকবে হয়তো চিরদিন। 24-এর আর এক নির্মমতা দেখেছি সাভারে পুলিশের এসিপি ভ্যানের উপর যেভাবে গুলি করা হয়েছে শহীদ ইয়ামিনকে। যে দৃশ্য দেখে কেঁদেছে পুরো বিশ্ব। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই রাস্তা যেখানে শহীদ ইয়ামিন নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। আর অন্য কথায় যদি বলতে যাই, তাহলে নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সেই স্বৈরাচারী সরকারের আমলে। দর্শক মণ্ডলী, এই পুরো দৃশ্যটি দেখেছিলেন একজন স্থানীয় সাংবাদিক, যিনি আজকে আমাদের সাথে আছে। চলুন তার মুখ থেকে শুনি সেদিন আসলে এখানে কি কি ঘটেছিল। বাশার ভাই, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, ওই ঘটনার দিন তো আপনি এখানেই ছিলেন, সেখানে কি কি ঘটেছিল? সেখানে আমি দেখতে পারছি ওই পুলিশ এবং আন্দোলনকারী দুই পক্ষেই ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানি গ্যাস, টিয়ারসেল নিক্ষেপ, এবং ওই যে পুলিশের যে সাজওয়ান গাড়িতে ওই ওরা সাউন্ড বুলেট এবং রাবার বুলেট নিক্ষেপ করতেছিল। আমি যখন এই জায়গায় ছবি উঠাই, আমি ইট খেয়েছিলাম। কার ইট খেয়েছি আমি জানি না, আমার হাতে পায়ে মাথায় লেগেছিল, মাথায় আমার হেলমেট পরা ছিল। কিন্তু এক ফাঁকে দেখলাম যে ওই পুলিশের সাজোয়ারাটা এই রানা প্লাজার বিপরীত পাশে আসার সময় একটা ছেলে লাভ পায়রা ওই সাজোয়ার। এই জায়গাটা কোন জায়গাটা আমাদেরকে যদি একটু সরাসরি আপনি দেখান। মনসুর মার্কেটের বিপরীত পাশে, রানা প্লাজার বিপরীত। এটা হচ্ছে মনসুর মার্কেট, আর এটা হলো রানা প্লাজা।
সেই রানা প্লাজার এবং মনসুর মাঠের মাঝখানে ঘটনাটা। That is, আপনি যদি দেখেন ঠিক এই জায়গাটার ঘটনাটা। আচ্ছা, তখন হলো ওই ওঠার পরে ওর হাতে একটা কি জানি ছিল ছোট্ট, কিন্তু উপরে যে ও ওঠার পরেই দেখলাম যে ড্রাইভারের পাশে যা গেছে, তখন পরে আবার শুয়ে পড়লো। সম্ভবত তখনই এই শহীদ ইয়ামিন পুলিশের গুলিতে মনে হয় আহত হয়েছে। পরে উনি পিছনে শুয়ে পড়লে পরে ওই দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপে একটু কমলে গাড়িটা সাজোয়ার গাড়ি পিছনের দিকে চলে আসে। রানা প্লাজার বিপরীত পাশে আসলে ওই এক পুলিশ হাত ধরে নামায় দেয়, আর দুই পুলিশ ওটা পা ধরে নামায় দেয়। পরে বস্তার মতো নিচে পড়ে যায়। বস্তার পথে নির্মম পরে এই আরেকটা ওভারটেক আছে, আইল্যান্ড পার করে দিলে এই পুলিশের গাড়ি এবং পুলিশ আস্তে আস্তে পিছনে দিয়ে হটতে থাকে। আর আন্দোলনকারী যে ছিল, যারা আন্দোলন করতে মিছিল করে আসতেছিল, তারা লাশটা পরে নিয়ে যায়। জুলাইয়ের শেষ দিকে পুরো ঢাকা শহর যেন পরিণত হয় এক মৃত্যুপুরীতে। চারিদিকে শুধু লাশের গন্ধ। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া ছাদে গিয়েছিল খেলতে, সেখানেই হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। জুলাইয়ের শেষ দিকে এত মৃত্যু, এত আন্দোলন সামাল দিতে হিমশিম খায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরগুলোতে যারা চিরনিদ্রায় শুয়ে আছেন, তাদের সবার পিতৃ পরিচয় ছিল তাদের পরিবার, কিন্তু স্বৈরাচারী সরকারের কারণে তারা আজ বেওয়ারিশ হিসাবে দাফন হলো। তারা তো বেওয়ারিশ ছিল না। দর্শক মণ্ডলী, এই একটি কথা আমার কলিজার ভিতরে লেগেছে। আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে। এটি একটি কবরস্থান, এটি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান। আমার আশেপাশে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই সেই জায়গা। আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, সেই জুলাই আগস্টের ভয়াবহ যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে অসংখ্য ছাত্র জনতাকে শেষ করে দেওয়া হয়েছিল, তাদেরকে রাতের আধারে এসে তৎকালীন সরকার এখানে গোপনে দাফন কিংবা মাটি চাপা দিয়েছিল। আমরা এখানে অনেকের সাথে কথা বলে জেনেছি যে এখানে তাদেরকে রীতিমতো ওভাবে জানাজাও দেওয়া হয়নি, এমনকি তাদেরকে কোনো রকম মাটি চাপা দিয়ে তারপর তারা পালিয়ে গেছে সরকারের, সেই স্বৈরাচারী সরকারের দোসররা। পুরো এরিয়াতে দেখেন যে গাছপালা হয়ে গেছে, ঘাস বড় হয়ে গেছে। এখন বোঝার উপায় নাই যে এখানে মূলত কতজন মানুষ শুয়ে আছে, এখানে কত জনের কবর আছে। অসংখ্য কাঠি কিংবা বাঁশের কঞ্চি আমরা এখানে দেখতে পাচ্ছি। ধারণা করছি যে প্রত্যেকটা কঞ্চি গোড়ায় অন্তত একজনের করে দেহ আছে। আমার ভাই 18 জুলাই 2024-এ সন্ধ্যায় বাসার থেকে বের হইছে। মানে প্রতিদিন যেভাবে বের হয় ওভাবেই বের হইছে। বের হওয়ার পরে আমরা ফ্যামিলি সবাই বাসায় চলে আসা পড়ছি। এর মধ্যে আমার মেজো ভাই, উনিও আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে। তো রওনা দেওয়ার অবস্থায় আমাকে ফোন দিছে যে ভাইয়া সোহেল ভাই কি বাসায় আসছে নাকি, আমাকে বলতেছে আমার মেজো ভাই। তো তখন আমি বললাম ভাইয়া তো বাসায় আসে নাই। কলেজ মর্গে, তারপরে ঢাকা মেডিকেল মর্গে, তারপর ইমার্জেন্সিতে, সব জায়গায় আমরা খুঁজছি, কোনো ওখানে আমরা খুঁজ পাই না। সবচেয়ে বড় কথা, ওখানে আমরা টাকা দিয়ে খুঁজছি, মানে যে স্টাফকে টাকা দিতে হয়েছে খোঁজার জন্য। তা বলছে যে আপনাকে আমরা কন্ট্যাক্টে নিলাম, আপনি আমাদেরকে, আমরা তো চিনি না ভালো করে, আপনারা আমাদেরকে লাশ দেখাবেন বা ওখানে কোথায় অসুস্থ মানুষ আছে, আন্দোলনের সময় গুলি খাইছে, তাদেরকে দেখাবেন। তো উনি সবই দেখাইতেছিল, কিন্তু ওখানে কোনো আমরা খোঁজ পাই নাই। তো একটা পর্যায়ে উনি বলতেছে কি এখানে তো কোনো খোঁজ পাইলেন না, আপনার বানি ইউনিটে কিছু লাশ রাখা আছে, ওখানে যান। তো তারপরে ওখান থেকে বের হয়ে বানি ইউনিটে গেছি, ওখানেও যে আর কি আমার ভাইয়ের কোনো খোঁজ পাই নাই। ফেসবুকে একটা ভিডিও দেখে আপনারা শনাক্ত করেন যেটাই আপনার ভাই, মানে আর কি আপনার 15-16 সেকেন্ডের একটা ভিডিও, মানে কয়েক সেকেন্ডের একটা ভিডিও, ওই পর্যন্ত একটা ভিডিও পাই, মানে ওই ভিডিওটা পেজে পাই। ওই পেজটার সাথে অনেক কন্ট্যাক্ট করতে চাই, বাট কোনো কন্ট্যাক্ট করতে পারি না, কারণ ওই সময় তো স্বৈরাচার সরকার ছিল। যেখানে লেখা অজ্ঞাতক 28 GT নাম্বার 1304 ছবির উপরে লেখা, আর ছবিটার লাশ অনেক ফুলা, মানে অনেক মারাত্মকভাবে মারছে, রক্তাক্ত ছবি। সোহেল রানা ছিল মায়ের খুব আদরের সন্তান। মাকে মাঝে মাঝে গান শোনাতেন। গানের সুরে মৃত্যুর 2 দিন আগেও মাকে বলেছিল এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাবেন। মা হু হু করে কেঁদে ওঠে, বলে বাবা তুই এমন গান আর কোনোদিন গাইবি না। আমার ভিতরে কইলারা মনে করেন এই পদ্মা ফুটো হয়েছে, ওই পদ্মা বাইরে গেছে,
আমার সবাই দেয়, আমার উপরের দেহটা ভালো, আমার ভিতরে কিছু নেই। আমি কোন জিনিসটা আমি এমনি যাবো দুনিয়ার থেকে। এর আগে আমার যদি খবরটা আপনারা দেখাইতেন, আমার দেখাই দেন। তুই আমার মাকে একবার ডাক দে, আমার মাকে একবার ডাক দে। আমি তোর এটাই চাই। আমি কোনো সময় গাড়ি ধরতারি নাই। আমি ওর লেগে যাই দেশে কই, এই দেশে যাই। বলতেছে আমাকে প্রান্ত, ও কিছু বলো, তোমরা কোথায়, তোমরা বাসায় আসো না কেন? তখন বলে আন্টি একটা তো খারাপ ঘটনা ঘটে গেছে। আমি বলছি খারাপ ঘটনা কী হয়েছে? রূপের তো গুলি লেগে গেছে। তা আমি কিছুক্ষণ চুপ করে থেকে আমি বলছি ও আবার দুষ্টামি করে, এটা সেটা বললে রূপ দুষ্টামি করে যে অমুক জায়গায় এটা হয়েছে, তমুক জায়গায় এটা হয়েছে। তা আমি ভাবছি দুষ্টামি করতেছে, আমি কিছু বলি না, আমি চুপ করেছিলাম। যখন তাকে ও কিছু বলে না, তখন আমি চিল্লান মেরে ভাবছি কী বলতেছো এইসব, আমাকে ঠিক করে বলো। তখন আর একটা কে জানি হাসপাতাল কর্তৃপক্ষ আমার কাছে ফোনটা নিয়েছে। ফোনটা নিয়ে আমাকে ও আমাকে বলছে আন্টি আমাকে না একটা রুমে আটকায় রাখছে আমাদেরকে। তবে জানাজা দিলাম নিজে হাতে, নিয়ে যে কবরে শোয়াই দিলাম। এটা আসলে বলে বোঝানোর মতো না। হওয়ার পরে 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হলো। হওয়ার পর থেকে সবাই শুধু বাহাবা দেয় যে আপনি শহীদের বাবা, আপনি শহীদের মা, ওদের জন্য আমাদের গর্ব হয়। এটা শুনতে শুনতে আসলে আমরা ত্যক্ত হয়ে গেছি। ওরা যে কারণে এই আন্দোলনটা হলো একটা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু এখনও আমরা প্রত্যেকটা স্থানে জায়গায় আমরা বৈষম্য দেখছি। আমাদের 853 জন শহীদ পরিবার গেজেটভুক্ত, অথচ 853 জনের মধ্যে দেখা গেছে হাতে গোনা 2, 4, 5, 7, 10 জনকে তারা বিভিন্ন জায়গায় ডাকতেছে, একই ব্যক্তিকে বারবার ডাকতেছে, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, তাদের সাথে কথা বলছে, তাদের কষ্টের কথা শুনছে। অথচ এর বাইরে যে আরও বাকি শহীদ পরিবার আছে তাদের কথা বেমল অনেকেই ভুলেই গেছে, শুধু গেজেটেই আছে। এছাড়া তাদেরকে কোনো মূল্যায়ন করা এটা আমরা কোনো জায়গাতে দেখছি না। শুধু আসেন আপনারা ডিসি অফিসে আসেন, অমুক জায়গায় আসেন, আপনাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকে 2-1 জনকার কিছু কথা শুনছে, শুনে ঠিক আছে আপনাদেরকে একটা গিফট অথবা একটা লাঞ্চের প্যাকেট ধরাই দিয়ে বলছে ঠিক আছে আপনারা আসেন। ও সবাই মিলে মেডিকেলে গেলাম। ওর মামা আগে এমার্জেন্সিতে ঢুকছে, এমার্জেন্সিতে যে ওকে পায় নাই। এমার্জেন্সিতে না পাওয়ার পর আরেকটা রুমে যাচ্ছে, তো পিছন পিছন আমার ছোটো ভাই আমাকে কীভাবে ধরে নিয়ে গেছে আমি জানি না। পরে ওই রুমের সামনে গেল, ওর মামাই আগে গেছে। ওর মামা যাওয়ার পরে ওর মামাই আগে দেখছে। পরে আমি আর আমার ছোটো ভাই, ওর ছোটো মামা ঢুকছি। ঢোকার পরে ওই দেখছি ও শুয়ে আছে, বেডের মধ্যে শুয়ে আছে। তো আমি যে সাইডে একটা টুল ছিলাম ওখানে যে বসছি, আমি বসে বলছি কী হয়েছে। আমার ভাই বড়টার দিকে তাকায় বলতেছি যে কী হয়েছে, ও কোনো কথা বলে না। তখন আমার ছোটো ভাই মনে হয় বলছে ও তখন ডাকতেছে, ওর ছোটো মামা ওকে মাথা ধরে করতেছে, ডাকতেছে, রূপকে চিল্লাইতেছে, করতেছে। আমি বলতেছি আমার ভাইকে যে রনি চল আমরা এখান থেকে নিয়ে যাই, এখান থেকে নিয়ে যাই, এখানে ওর চিকিৎসা হবে না, আমরা বড় কোনো হসপিটালে নিয়ে ওখানে চিকিৎসা করবো। তো ওর মামা কোনো কথা বলে না। তাহলে তো সবাই প্রান্ত সামনে ছিল, তখন আমি বলতেছে, তখন বুঝলাম যে ও নাই। পরে আমি অনেক ডাকলাম, তাকাইলো না। আমার ছেলে আমার কিচ্ছু বলে যেতে পারে না। ঠিক এভাবে কারো সন্তান, কারো বাবা আর কারো ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এক স্বৈরতন্ত্রের অবসান, একটি 5ই আগস্ট। সবকটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। দর্শক মণ্ডলী, আপনার মনের জানালা খোলা রাখুন। শহীদ মীর মুগ্ধ, আবু সাইদ ও ইয়ামিনরা চুপি চুপি ফিরে আসবে।
যাদের রক্ত এবং আত্মত্যাগের উপরে আমরা দাঁড়িয়ে আছি। সত্যিকার অর্থে আমরা যদি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি তাহলে হয়তো আত্মার শান্তি পাবে এই জুলাইয়ের বিদ্রোহীদের, জুলাই গেরিলাদের।